সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জন্মগত ত্রুটি দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান সুস্বাস্থ্য। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, প্রতি বছর বিশ্বব্যাপী প্রতি ৩৩টি শিশুর মধ্যে একটি শিশু কোনো না কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেন। এসব ত্রুটি অনেক সময় জন্মের সাথে সাথে ধরা পড়ে, অনেক সময় কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দেখা দিতে পারে। তবে সঠিক সচেতনতা আমাদের এই ত্রুটি কমাতে সক্ষম। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ, যারা আমাদেরকে জানাবেন সঠিক দিক নির্দেশনা এবং করণীয়। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার বিজয় কৃষ্ণ দাস, যিনি বিকে দাস নামে পরিচিত, শিশু কিশোর প্লাস্টিক সার্জন, কনসালটেন্ট, এভারকেয়ার হাসপাতাল এবং নিউ লাইফ হাসপাতাল, ঢাকা। আমাদের সাথে রয়েছেন আরও একজন পুষ্টি বিশেষজ্ঞ ম্যাডাম, পুষ্টিবিদ সিরাজা মুনিরা, শিশু পুষ্টি বিশেষজ্ঞ, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্মাইল ট্রেন, নিউ লাইফ হাসপাতাল। চলে যাচ্ছি স্যারদের কাছে। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদেরকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা জানি প্রতি ৩ মার্চ বিশ্ব জন্মগত ত্রুটি দিবস পালন করা হয়। স্যার, শুরুতেই আপনার কাছ থেকে আমি জন্মগত ত্রুটি দিবস কি এই বিষয়টি সম্পর্কে শুনব। আপনি বলছেন প্রতি ৩৩টি শিশুর থেকে মধ্যে একটা শিশু কোনো না কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, তার মানে সংখ্যাটা অনেক, মানে 3%। তো এইটা যদি আমরা একটু সচেতন হই, সচেতন হইলেই আমরা এই জন্মগত ত্রুটিটা কমাইতে পারবো আমরা অনেক। এবং এই সচেতনতার জন্যই আমাদের জন্মগত ত্রুটি পালন করা হচ্ছে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে 2014 সালে ওরা একটা পাস করে যে এটা পালন করা হবে এবং 15 সাল থেকে পালন করা হচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে আমার উদ্যোগে, আমার সংস্থা বা আমার হাসপাতালের পক্ষ থেকে আমি 2017 সাল থেকেই ত্রুটি দিবসটা পালন করে থাকি। এবং এই উপলক্ষে আমি বাংলায় বইও লিখেছি একটা, সচেতনতা প্রতিরোধের জন্য। আচ্ছা, আমরা জানি প্রতিকার চেয়ে প্রতিরোধ উত্তম, অর্থাৎ একটা রোগ হওয়ার পরে আমরা চিকিৎসা করব, তার চেয়ে রোগ যদি না হয় সেটাই ভালো। আচ্ছা, তো সেই জন্য আমাদের উদ্দেশ্য একটাই, ইংরেজিতে এখানে বলা হচ্ছে যে স্লোগান বা প্রতিপাদ্য, মেনি বার্থ ডিফেক্টস বাট ওয়ান ভয়েস। বাংলায় যার অর্থ দাঁড়ায় জন্মগত ত্রুটি অনেক হইতে পারে, কিন্তু আমাদের সুর একটাই হবে, সেটা হলো সচেতনতা। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, জন্মগত ত্রুটি কি ধরনের জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করেন? জন্মগত ত্রুটি বলতে আমরা অনেক কিছু শারীরিক, কিছু মানসিক বা বৃদ্ধিগত, যেটা মানসিক না বলে অনেক সময় আমরা বলি ডেভেলপমেন্ট বা বৃদ্ধিগত, যে আর কতগুলি স্ট্রাকচার বা গঠনগত। তো স্ট্রাকচারাল গঠনগত বলতে যদি আমরা মাথা থেকে শুরু করি, মাথা থেকে আমরা হাইড্রোক্যাপালাস হইতে পারে, মেনিঙ্গোসিলি, এনক্যাপালোসিলি, চোখের মধ্যে অনেক কলোস্টোমা, তারপরে ফেশিয়াল ডিফেক্ট বলি আমরা, ফেশিয়াল ক্লেফট, যেটা হলো অরোফেশিয়াল ক্লেফট, বাংলায় যেটা ঠোঁট কাটা, তালু কাটা, চোখের নিচের অংশ কাটা, কান ঠিক মতো না হওয়া, মুখের একদিকে কাটা, তার বুকের হাড়গুলা ঠিক মতো তৈরি না হওয়া, দেখতে কবুতরের বুকের মতো হওয়া, হাতের মধ্যে একাধিক আঙ্গুল বা আঙ্গুল ঠিক মতো না হওয়া, পায়েও ঠিক একই অবস্থা, পেটের মধ্যে ত্রুটি থাকতে পারে, পেটের মধ্যে আমরা চামড়াটা ঠিক মতো তৈরি না হইলে এখানে প্রস্রাবের থলিটা দেখা যায় খোলা থাকে, তারপর পেটের নাভিটা অনেক সময় নাভিতে হার্নিয়া হয়, নাভিটা বড় হয়ে যায়, যেটা একজন প্যালাস বলি আমরা, আচ্ছা, একটোপিয়া ভেসিকা আছে, বিভিন্ন জন্মগত ধরনের। ত্রুটি থাকতে পারে। তারপর জনাঙ্গে ছেলে কি মেয়ে ঠিকমতো বুঝতে না পারা, আচ্ছা, ছেলে হইলে ছেলের পুরুষাঙ্গ ছিদ্রটা সামনে না হইয়া, পুরুষাঙ্গের সামনে ছিদ্র না হইয়া নিচে ছিদ্র হওয়া, যেটা আমরা হাইপোস্পিডিয়াস বলি, উপরে ছিদ্র এপিস্পিডিয়াস, বুঝতে না পারা, অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া, মলদার না থাকা, ইত্যাদি অনেক ত্রুটি হইতে পারে, অনেক ধরনের ত্রুটি দেখা অনেক, দিতে হ্যাঁ। পারে। স্যার, প্রত্যেকটি রোগের পিছনে তো দেখা যায় যে কোনো না কোনো কারণ থাকে অবশ্যই। তো এই ধরনের সমস্যার পেছনে কি কারণ রয়েছে? জন্মগত ত্রুটির অধিকাংশ অ্যাকচুয়ালি কোনো সঠিক কারণ জানা যায় না।
কিন্তু তারপরেও প্রায় অধিকাংশ বলতে প্রায় 70% ক্ষেত্রে কোনো কারণ জানা যাওয়া নেই, কিন্তু কিছু যে 30% বা 30%-এর বেশি যে কারণগুলো হইল, প্রথম হইল বংশগত। বংশগত বলতে বাপের বংশ হইতে পারে, মায়ের বংশ হইতে পারে, আর বংশগত কিছু জেনেটিক আমরা বলি, জেনেটিকগুলো কিছু পরিবেশের সাথে মিলে, পরিবেশের যদি খারাপ দিক, পরিবেশে ধুলাবালি আছে, তেজস্ক্রিয়তা আছে, রেডিয়েশন, বিভিন্ন রকম বায়ু দূষণ, পরিবেশ দূষণ ইত্যাদির সাথে মিলেয়া যদি তার জিনে কোনো রকম ত্রুটি থাকে, সব মিলাইয়া আমরা যেটাকে মাল্টিফ্যাক্টোরিয়াল। তারপর আছে পুষ্টি। আচ্ছা মায়ের গর্ভাবস্থায় মায়ের পুষ্টি একটা অন্যতম কারণ, আমাদের পুষ্টিবিদ বলবে সেই সম্পর্কে। জি স্যার। এরপর আছে বিয়ে। বিয়েটা হলো পরিকল্পিত গর্ভধারণের কথা বলি আমি, যে এটা হলো একটা পুরুষ যদি ছোটবেলা থেকেই সে বিড়ি সিগারেট বা কোনো রকম খারাপ অভ্যাস থাকে, তার শুক্রাণুটা অসম্পূর্ণ বা দুর্বল শুক্রাণু হবে, যেটাতে শুক্রাণুতে কোনো ত্রুটি থাকবে। মায়েদের ক্ষেত্রে একই অবস্থা, এবং এর মধ্যে ধূমপানটা অন্য একটা বিশেষ একটা ভূমিকা বিশেষ রাখে। কারণ। এবং ধূমপানটার ক্ষেত্রে আমরা ইনডাইরেক্টও বলি, গর্ভ মা গর্ভাবস্থায় মায়ের পাশে বসে যদি তার শ্বশুর শাশুড়ি বা কেউ যদি সিগারেট ধূমপান খায়, করে। তাইলে এটা পরোক্ষ ধূমপানও হতে পারে। এছাড়া মদ বা অন্যান্য বিভিন্ন নেশাদ্রব্য। আর একটা বড় জিনিস হলো গর্ভধারণের সময়। সাধারণত মেয়েদের ক্ষেত্রে 20 বছরের আগে না, 20 বছরের পরে, 30 বছরের মধ্যে যদি গর্ভধারণ হয়, তাহলে এই ত্রুটিগুলো কম হবে। ছেলেদের ক্ষেত্রে অনেকটা 30 থেকে 35 বা 40 বছর। এরপরে যদি অধিক বয়স, অধিক অল্প বয়সে গর্ভধারণ, অথবা পুরুষের ক্ষেত্রেও অধিক অল্প বয়সে সন্তান প্রদান করা, পুরুষ তো সন্তান ধারণ, মায়ের ক্ষেত্রে সন্তান প্রদান করা। আবার অধিক বয়সে যে 40 বা 45 বছর পরে হইলে, এখন ইদানিং আমরা দেখতেছি অনেক জন্মতত্ত্বরি, বিশেষ করে অটিস্টিক বেবি বা অন্যান্য বেবিগুলো আছে, এগুলো ইতিহাস নিলে দেখা যাবে অধিকাংশের ক্ষেত্রে বাপ মায়ের বয়স অধিক বয়স। আর একটা আছে নিকটাত্মীর বিয়ে। আমরা যদি একই ত্রুটি নিয়ে আপন রক্তের সম্পর্ক, যেটা মামাতো বা বোন, খালাতো বোন, চাচাতো বোন বা ইত্যাদি ফার্স্ট ব্লাড রিলেটেড, এই ধরনের যদি ত্রুটিপূর্ণ বাচ্চাদেরকে নিই, তাহলে এটা হইতে পারে। আচ্ছা তবে যেটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা হলো চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এগুলা গর্ভাবস্থা, মাছ কাটা, এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। আর একটা কারণ আছে, মায়ের গর্ভাবস্থা মায়ের কোনো জটিল রোগ বা আগে থেকে মায়ের কোনো জটিল রোগ আছে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার ইত্যাদি, এসব একটা কারণ। আর এর সাথে আছে গর্ভাবস্থায় কিছু ওষুধ সেবন। আমরা ঠিক ভুল ওষুধ বলবো না, অনেক ওষুধ আছে জন্মত ত্রুটি করতে পারে। করতে পারে, সেটা একটু সাবধানে। অনেকে আমরা বিভিন্ন রকম হোমিও ওষুধ খাই, বিভিন্ন রকম কবিরাজ ওষুধে, এগুলো অনেকগুলোতে আসলে কি ওষুধ আছে আমরা ঠিক মতো জানি না, এগুলো থেকেও জন্মত ত্রুটি হইতে পারে। আচ্ছা ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ম্যাডাম একটু আপনার কাছে আসবো। স্যার তো আমাদেরকে বলছিলেন যে জন্মগত ত্রুটির সাথে পুষ্টির একটি সম্পর্ক রয়েছে, তো ম্যাডাম আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনবো। জন্মগত ত্রুটির সাথে আমাদের পুষ্টির অনেকখানি সম্পর্ক রয়েছে। স্যার যেভাবে বললেন যে 30% ক্ষেত্রে আমরা বলতে পারি যে কি কারণে জন্মগত ত্রুটি, এছাড়া 70% ক্ষেত্রে আসলে জানি না। তো সেই ক্ষেত্রে সেই 30% এর মধ্যে একটা বড় পার্সেন্টেজ কিন্তু হচ্ছে মায়ের পুষ্টির সমস্যা। জন্মদানের আগে মায়ের পুষ্টির ঘাটতি যদি থাকে, তাহলে কিন্তু আমরা একটা বার্থ ডিফেক্ট সহ বেবি পাই। তো এইজন্য আমাদের যে বিষয়টাকে সবথেকে বেশি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মায়ের পুষ্টি। সাথে, সাথে স্যার তো বললেনই যে ছেলেদের যে পুষ্টির কথা, যে যদি সে সিগারেট বা ধূম্রপান করে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে তারও কিন্তু পুষ্টির ঘাটতি থাকে। কারণ হচ্ছে ছেলেরা অনেক সময় তাদের পুষ্টি ব্যাপারটা এনশিওর করে না। যার কারণে আ আমাদের যে ডিএনএ ফরমেশন হবে স্পার্ম থেকে, স্পার্মের কোয়ালিটি যদি ভালো না থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু বার্থ ডিফেক্টটা দেখা দেয়। তো আ বিয়ের পরে আ অবশ্যই বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তাদেরকে পুষ্টির দিকটাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে।
তাদের ক্ষেত্রে অবশ্যই প্রি কনসেপশন নিউট্রিশন ট্রিটমেন্ট আমরা বলি বা থেরাপিউটিক নিউট্রিশন বলি, যে আপনি যে বাচ্চা নিতে চাচ্ছেন তার আগে অবশ্যই একটা কাউন্সেলিং করবেন, যাতে কিনা আপনার পুষ্টি ঘাটতিগুলো আছে কিনা সেগুলো হচ্ছে আমরা নির্মূল করতে পারি। সাথে সাথে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, স্যার অবশ্যই বলেছেন যে হচ্ছে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়। সেই অল্প বয়সে একটা গর্ভধারণ করার মতো পুষ্টি মায়েদের থাকে না। তো সেই ক্ষেত্রে বিশেষ করে বার্থ ডিফেক্টগুলো হয়। এই ক্ষেত্রে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, প্রোটিনের ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি এগুলো যখন মায়ের ভিতরে হচ্ছে কম থাকে, তখন হচ্ছে দেখা যায় যে বার্থ ডিফেক্ট সম্পর্ক বেবি আসে, এবং তখন আমরা এগুলো কিন্তু চাইলেই নির্মূল করতে পারি। কারণ হচ্ছে যখন একজন অল্প বয়সী মা হতে যাচ্ছেন, তখন তাকে অবশ্যই মা হওয়া থেকে বিরত রাখতে হবে, এবং একটা যে নির্দিষ্ট এইজ আছে এবং সেই এইজে তার পুষ্টি ঘাটতিগুলো ঠিকঠাক মতো ফুলফিল হয়েছে কিনা, যে সে ঠিকমতো ফলিক অ্যাসিড পেয়েছে কিনা, তার বডিতে প্রোটিনের ঘাটতি আছে কিনা বা ভিটামিন B12 এর ঘাটতি আছে কিনা, সেগুলো আমরা যদি পূরণ করতে পারি তাহলে কিন্তু এটা প্রতিরোধ করা অনেকাংশেই সম্ভব। ধন্যবাদ ম্যাডাম। স্যার আমরা তো পুষ্টি সম্পর্কে জানলাম, কারণ জানলাম। তো স্যার এখন আমরা কিভাবে তাহলে অভিভাবককে সচেতন করতে পারি? প্রথমে কথা বলছি সচেতন, আমরা যেসব কারণগুলো নিয়ে জন্মগত ত্রুটি হয় সেই কারণটা থেকে আমরা একটু দূরে থাকব। সেটা কি? পরিকল্পিত সন্তান ধারণ। সন্তান ধারণ পরিকল্পনা অনুযায়ী আমাদের পুষ্টিবিদ যা বলছেন সেভাবে আমাদের পুষ্টি, মায়ের কোনো রোগ আছে কি না, এবং আমরা একই বংশের মধ্যে বিয়ে করব না বা বিয়ে দেব না, এবং যত রকম কুঅভ্যাস আছে সবগুলা থেকে দূরে থাকব। আর সম্ভব হইলে বাপ মা দুজনের রক্ত পরীক্ষা করে দেখব, কারণ ব্লাডের যদি কোনো গ্রুপিংয়ে কোনো ঝামেলা থাকে তাও কিন্তু হইতে পারে। এবং অনেক সময় ব্লাড গ্রুপ RH পজিটিভ নেগেটিভ ইত্যাদির মধ্যে কিছু বাচ্চা জন্ম নেয়, তখন ওই বাচ্চাগুলোকে বাঁচানো অনেক কষ্টকর হয়ে যায়। তাহলে স্যার অবশ্যই বিয়ের আগে রক্ত গ্রুপ হ্যাঁ, জেনে নিতে হবে। রক্ত গ্রুপ, যে শুধু গ্রুপ না, RH পজিটিভ নেগেটিভ এটা জেনে নিতে হবে। আচ্ছা স্যার। এরপর বাচ্চা যখন জন্ম হয়ে যাওয়ার পরে যিনি ধাই থাকেন, গ্রামের দিকে সাধারণত এখনও ধাইয়ের হাতে অনেক বাচ্চা জন্ম নেয়, অথবা চিকিৎসক থাকেন, প্রত্যেকে আমরা বাচ্চাদের, শুধু বাচ্চা জন্ম নেওয়ার পর হাসলো কানলো, বাচ্চার কান্নার শব্দ শুনে আমরা খুশি হওয়ার কোনো কারণ নেই। কান্না শোনার সাথে সাথে আমাদের বাচ্চাদের প্রাকৃতিক ছিদ্রপথ, আমরা যেটা বলি ন্যাচারাল ওরিফিসেস, সেটা হলো কান, নাক, শুধু মুখ দেখলে হবে না, মুখের ভিতরে দেখতে হবে মুখগহ্বর, তারপর যৌনাঙ্গ, পায়খানার রাস্তা। আর হাত পা তো আমরা এমনি স্বাভাবিকভাবে আমরা দেখবো, বুঝবো হাত পা কি আছে না আছে, এই জায়গাগুলো দেখবো। দেখলে আমরা সে অনুযায়ী, বয়স অনুযায়ী আমরা এটা চিকিৎসা নিব। এছাড়া আর কতগুলো আছে, বাচ্চা জন্ম সব ঠিক আছে দেখলাম, কিন্তু বাচ্চা ক্রমশ বৃদ্ধির সাথে সাথে, যেমন অটিজম বা মানসিক যে রোগ, মানসিক বলবো না, বাড়ন্তগত যে ডেভেলপমেন্ট অ্যানোমালি, সেগুলা সাথে সাথে বোঝা যাবে না। বয়স বাড়ার সাথে সাথে তার কোনো চলাফেরা, আচার আচরণের কোনো পরিবর্তন দেখলে বা অস্বাভাবিক দেখলে, তখন আমরা সাথে সাথে একজন শিশু বিশেষজ্ঞ দেখব। আর শারীরিক যে ত্রুটিগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখার সাথে সাথে আমরা একজন নিকটস্থ শিশু সার্জনের কাছে যাব। শিশু সার্জনে বলে দিবে কোনটা কোনভাবে কখন অপারেশন করতে হবে। আমরা যেমন চোখে, ঠোঁটে ঠোঁট কাটা থাকে, মুখের ভিতরে কেউ টাকরা বলে, আমরা মুখের তালু বলি, শুদ্ধ বাংলায় মুখের তালু বা টাকরা, একদিকে কাটা, কানের কাটা থাকতে পারে, কান না থাকতে পারে। এতে এগুলো বয়সভেদে আমরা চিকিৎসা হবে। আর আমরা জন্মগত ত্রুটিগুলা, আমি বিশেষ করে আমার হাসপাতালে ঠোঁট কাটা, তালু কাটা, এগুলো আমরা বিনা পয়সায় চিকিৎসা দিয়ে থাকি। ঠোঁট কাটা, তালু কাটার জন্য বয়স হলো, বিনা পয়সায় চিকিৎসার জন্য 3 মাস বয়স থেকে আমরা ঠোঁটের অপারেশন করি, আর মুখের অপারেশন করি 9 মাস বয়স থেকে। তারপর আরও অনেক ত্রুটি থাকে, এগুলো সময় মতো চিকিৎসা নিই। আমরা স্মাইল টেনের মাধ্যমে জন্মগত ত্রুটির শুধু ঠোঁট কাটা, তালু কাটা, এটা সম্পূর্ণ বিনামূল্যে, এবং অধিক গরিব রোগী যারা আছে তাদের থেকে আমরা তাদের পথ খরচও দিয়ে থাকি। এবং আমাদের পুষ্টিবিদ আছে, পুষ্টিবিদ পরামর্শ দেয়, এবং পুষ্টির যদি ঘাটতি থাকে আমরা পুষ্টির সাপোর্টও, যেটা বলছি বিনা পয়সায় আমরা দুধও দিয়ে থাকি বাচ্চাদের। আচ্ছা স্যার। তো আমার এখানে বক্তব্য একটাই, আমরা যদি সচেতন হই
আমি যেসব কথাগুলো বলছি সঠিক বয়সে বাচ্চা নেওয়া, আত্মীয় বারবার বলছি সঠিক বয়সে বাচ্চা নেওয়া এবং আত্মীয়ের মধ্যে সম্পর্ক না করা, সম্বহনী রক্তের গ্রুপটা দেখে নেওয়া, আর ধূমপান ইত্যাদি পরিহার করা, তাইলে আমরা এবং গর্ভাবস্থায় মায়ের যত্ন নেওয়া, আচ্ছা স্যার। তাইলে আমরা অনেক কিছুই আমরা প্রতিরোধ করতে পারবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনা আমাদের সাথে শেয়ার করার জন্যে। ম্যাডাম আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। দর্শক, আমরা কথা বলছিলাম জন্মগত ত্রুটি নিয়ে। সঠিক সচেতনতাই কিন্তু পারে এ ধরনের সমস্যা নিরসন করতে। আসুন আমরা সবাই সচেতন হই। একটি শিশু আগামীর ভবিষ্যৎ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।